আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আমরা শুরু করি একটা কোশ্চেন দিয়ে। ইমাজিন করো আমাদের শরীরে এমন একটা স্মার্ট মিসাইল আছে যেটা হাজার হাজার কোটি কোটি সেল এর মধ্যে শুধু ডিজিজ কজিং স্পেসিফিক সেলটাকে খুঁজে বের করতে পারে এবং নর্মাল সেলকে প্রায় আনটাস্ট অবস্থায় রেখে মানে একদম না ধরে না ছুঁয়ে শুধু টার্গেট সেলকে অ্যাটাক করতে পারে। জিনিসটা সায়েন্স ফিকশন মনে হলেও মডার্ন ইমিউনোলজিতে এটা বাস্তব। আর এই ম্যাজিক বুলেটই হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। আমরা ধাপে ধাপে আজকে এই জিনিসটা বুঝবো যে কিভাবে আমরা টেকনোলজির মাধ্যমে ল্যাবে আমরা কিভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি ফর্মেশন করতে পারি এবং বর্তমানে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হচ্ছে ক্যান্সার থেরাপিতে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অটো ইমিউনো ডিজিজের মধ্যে, ডায়াগনোসিসে, প্রেগনেন্সি টেস্ট থেকে শুরু করে অ্যাডভান্স ইমিউনোথেরাপি পর্যন্ত। এছাড়া ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল প্রোটিন আছে যেই প্রোটিনগুলোকে টার্গেট করে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করে থাকি, যেমন HER2 প্রোটিন। এছাড়া বি সেল লিম্ফোমাতে আমরা CD20 টার্গেটিং মনোক্লোনাল অ্যান্টিবডি ফর্মেশন করি। কিন্তু ইন্টারেস্টিং হলো আমরা গত ক্লাসেও দেখে আসছি, আপনারা অবশ্যই গত ক্লাস আমাদের পলিক্লোনাল অ্যান্টিবডির উপর ক্লাসটা অবশ্যই দেখে আসবেন, নাহলে আজকের ক্লাসটা কিছু জায়গায় বুঝতে অসুবিধা হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ইমিউনো সিস্টেম কিন্তু ন্যাচারালি মনোক্লোনাল অ্যান্টিবডি কখনো তৈরি করতে পারে না। মনোক্লোনাল আমাদেরকে এই ল্যাবে আমাদের তৈরি করতে হয় প্রথমে, ঠিক আছে? আমাদের বাই নেচার আমাদের শরীর সবসময় আগে পলিক্লোনাল রেসপন্স দেয় বা পলিক্লোনাল অ্যান্টিবডি ফর্মেশন করে। তাহলে সায়েন্টিস্টরা কীভাবে পলিক্লোনাল অ্যান্টিবডি থেকে মনোক্লোনাল সিলেকশনটা করে সেটা নিয়ে আমাদের পড়াশোনা। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। এখানে আমি দেখিয়েছি, দেখেন গত ক্লাসে আমরা এগুলো দেখে আসছিলাম যে এটা একটা প্যাথোজেন। একটা প্যাথোজেন যখন আমাদের শরীরে এন্টার করে তখন ওই প্যাথোজেনের মধ্যে মাল্টিপল অ্যান্টিজেন থাকে। এই মাল্টিপল অ্যান্টিজেনের মধ্যে আমি যে কোনো একটা অ্যান্টিজেন এক্সকে আমি বেছে নিয়েছি, যেমন ফ্ল্যাজেলা হতে পারে সেটা, এবং এই অ্যান্টিজেন এক্স আবার মাল্টিপল অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট কন্টেইন করে এবং দিস আর কল্ড অ্যাকচুয়ালি কি অ্যাপিটপ। আমরা এগুলো আলোচনা করে আসছি। এখন এই প্রত্যেকটা অ্যাপিটপের বিরুদ্ধে যদি প্রত্যেকটা অ্যান্টিবডি ফর্মেশন হয়, প্রত্যেকটা অ্যাপিটপের বিরুদ্ধে বা প্রত্যেকটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টের বিরুদ্ধে যদি ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি ডিউ টু দেয়ার ভেরিয়েবল রিজন ডিফারেন্সের কারণে তৈরি হয় এবং দিস আর অ্যাকচুয়ালি কল্ড পলিক্লোনাল অ্যান্টিবডি, তাই না? যখন আমাদের দেহে কোনো প্যাথোজেন এন্টার করে এবং এই প্যাথোজেন মাল্টিপল অ্যান্টিজেন কন্টেইন করে এবং যে কোনো একটা অ্যান্টিজেন আবার মাল্টিপল অ্যাপিটপ কন্টেইন করে, এই জন্য এই প্রত্যেকটা অ্যাপিটপের বিরুদ্ধে কিন্তু মাল্টিপল অ্যান্টিবডি ফর্মেশন হয় ভেরিয়েবল রিজনাল ডিফারেন্সের কারণে, হ্যাঁ, আইসোটপসের হতে পারে। তো এগুলোকে আমরা বলতেছি পলিক্লোনাল সিগন্যাল বা পলিক্লোনাল সিক্রেশন অফ অ্যান্টিবডি। তা আমাদের উদ্দেশ্য হলো যে কোনো একটা অ্যাপিটপ, যে কোনো একটা প্যাথোজেনিসিটি ক্রিয়েট করার জন্য দায়ী এমন সিকোয়েন্সের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন করা, অ্যান্ড দিস আর অ্যাকচুয়ালি কল্ড পলিক্লোনাল অ্যান্টিবডি। যেমন এখানে দেখতে পারতেছি সার্কেল যে অ্যাপিটপটা আছে, যা সার্কেল অ্যাপিটপের জন্য একই রকম, সার্কেল অ্যাপিটপকে মারার জন্য একই রকম অ্যান্টিবডি ফর্মেশন করা হয়েছে, and these are actually called monoclonal antibody. এখানে বলা হয়েছে এটাই যে monoclonal antibody are always identical, সবসময় এগুলো সেম হবে, have the same antigen binding site and binding to the same epitope and bind with the same affinity. আশা করি আমাদের এগুলো ক্লিয়ার হয়েছে। এখন মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা ফর্মেশন যেই টেকনোলজির মাধ্যমে করি, দিস অ্যাকচুয়ালি কল্ড হাইব্রিডোমা টেকনোলজি। এখানে আমি সিম্পলি আপনাদের বুঝাই, এটা একটা খুবই শর্ট একটা চিত্র, শর্ট একটা ডায়াগ্রাম। এটা আপনারা একটু মাথায় ঢুকান, পরে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ধাপ এখানে ভাঙবো। তো যখন একটা মাউস আমরা চিন্তা করি, সেই মাউসকে যখন আমি অ্যান্টিজেন দিব, কোন অ্যান্টিজেন? ওই স্পেসিফিক যে অ্যান্টিজেনটার বিরুদ্ধে আমি অ্যান্টিবডি ফর্মেশন করতে চাই, ধরেন সেটা হলো এক্স অ্যান্টিজেন। যখন ওই মাউসটাকে আমি এক্স অ্যান্টিজেনটা দিব তখন মাউসের দেহে থাকা মাল্টিপল ক্লোন অফ বি সেল অ্যাক্টিভেট হবে। মাল্টিপল কেন বলতেছি? কারণ এই এক্স অ্যান্টিজেনটা কিন্তু মাল্টিপল অ্যাপিটপ কন্টেইন করে এবং যেহেতু মাল্টিপল অ্যাপিটপ সে কন্টেইন করতেছে, এটা যদি আমাদের এক্স অ্যান্টিজেন হয় তো এই অ্যান্টিজেনের উপরে কিছু আছে সার্কেল অ্যাপিটপ, কিছু আছে, হ্যাঁ বোঝার জন্য বলতেছি স্কোয়ার অ্যাপিটপ, মানে সিকোয়েন্সগুলো আলাদা, কিছু আছে এরকম ট্রায়াঙ্গেল অ্যাপিটপ। তো মাল্টিপল অ্যাপিটপের জন্য মাল্টিপল ক্লোন অফ বি সেল অ্যাক্টিভেট হবে। মাল্টিপল ক্লোন অফ বি সেল যখন অ্যাক্টিভেট হবে, সবগুলোকে একসাথে বলতেছে আমরা বি সেল অ্যাক্টিভেশন করছে। এখন সেই বি সেলগুলোর সাথে আমি মিশাবো আরেক ধরনের স্পেশাল টাইপ অফ সেল, কল্ড মায়োলিমা সেল। আমি এটা সম্পর্কে আর একটু পরেই জানবো ডিটেলস। এবং সেই মায়োলিমা সেলের সাথে এটাকে ফিউজড করানো হবে। ফিউজড করার পর যেটা হবে সেটা হবে হাইব্রিড সেলস, অ্যান্ড দিস অ্যাকচুয়ালি কল্ড হাইব্রিডোমা। অনেকটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মতো, বাট এখানে কি সেল ফিউশন করছে আর রিকম্বিনেন্ট ডিএনএতে ডিএনএ ফিউশন করে। এবং সেই হাইব্রিডোমা সেল থেকে আমরা পরবর্তীতে মনোক্লোনাল অ্যান্টিবডি ফর্মেশন করতে পারবো। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা সামনে যাই আর একটু।
এখন সমস্যা হলো প্রবলেমস ইন দ্য প্রোডাকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডিজ। আমরা গত ক্লাসেও দেখে আসছি যে পলিক্লোনাল অ্যান্টিবডি এটা ফর্মেশন করা একদম ইজি, কারণ আমাদের প্রথমবার রেসপন্সে যখন অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে তখন সেই অ্যান্টিজেনের মাল্টিপল অ্যাপিটোপের বিরুদ্ধে মাল্টিপল বি সেল ক্লোন অ্যাক্টিভেট হয় এবং মাল্টিপল বি সেল ক্লোন মাল্টিপল প্লাজমা সেল তৈরি করে এবং মাল্টিপল প্লাজমা সেল মাল্টিপল অ্যান্টিবডি ফর্মেশন করে এবং সেগুলোকে আমরা বলতাম পলিক্লোনাল অ্যান্টিবডি। এবং এটা ন্যাচারালি হয়, বাই নেচার হয়, এই জন্য পলিক্লোনাল অ্যান্টিবডি প্রস্তুত করা একদমই ইজি আমাদের সবার জন্য, ঠিক আছে। বাট সমস্যা হলো মনোক্লোনাল অ্যান্টিবডি, কারণ এখান থেকে যখন একটা অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করবে তখন কিন্তু মাল্টিপল বি সেল অ্যাক্টিভেশন হবেই, এটাকে আমরা থামাতে পারবো না, কারণ এখানে মাল্টিপল অ্যাপিটোপ আছে এবং প্রত্যেকটা অ্যাপিটোপকেই বডি তার নিজের জন্য ফরেন সাবস্টেন্স মনে করবে এবং প্রত্যেকটা অ্যাপিটোপের বিরুদ্ধে কিন্তু মাল্টিপল বি সেল কোনকে অ্যাক্টিভেট করবেই, এটা আমরা আটকাতে পারবো না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই বি সেল থেকে, এই যে বি সেলগুলো যেগুলো অ্যাক্টিভেট হলো, মাল্টিপল বি সেল অ্যাক্টিভেট হলো, মানে পলিক্লোনাল একটা সিচুয়েশন তৈরি হলো, এখানে পলিক্লোনাল সিচুয়েশন, এটাকে আমি কেটে বাইরে নিয়ে আসবো। কিভাবে কেটে বাইরে নিয়ে আসবো সেটা পরে একটু বলতেছি। কেটে বাইরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে সেটাকে আমি ইন ভিট্রো প্রসেসে আমি কাজ করে এটার উপরে, তারপর আমি কি করব? আমি মনোক্লোনাল অ্যান্টিবডি ফর্মেশন করব। কথাটা বুঝি কিন্তু, আমার শরীর প্রথমে পলিক্লোনাল একটা সিক্রেশন বা পলিক্লোনাল একটা অ্যাক্টিভেশন দিবেই, এটা আমার কিছু করার নাই। কিন্তু যখনই এরকম মাল্টিপল বি সেল অ্যাক্টিভেট হবে তখন সেই মাল্টিপল বি সেল সবগুলোকে আমি কোনো একটা ওয়েতে প্রসেসে আমি কি করব? বাইরে নিয়ে আসবো। তারপর আমি ইন ভিট্রো কালচার করব। করার পরে এই মাল্টিপল বি সেলগুলোর মধ্যে সকল বি সেলগুলোকে রেখে আমি একটা বি সেল সিলেক্ট করবো যেটা আমার দরকার। যেমন আমার দরকার হলো সার্কেল টাইপ যে ইয়েটা আছে, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট বা অ্যাপিটোপটা আছে, ওইটার বিরুদ্ধে যে বি সেলটা অ্যাক্টিভেট হয়েছে সেইটাকে আমার বাছাই করা, সেটা আমার দরকার। তা আমি জাস্ট ওইটাকে রেখে বাকি সবগুলোকে আমি বাদ দিয়ে দিব এবং ওইটার থেকে পরবর্তী যেটাকে সুযোগ দিব যে এবার তুই প্লাজমা সেলে কনভার্ট হো এবং প্লাজমা থেকে তুই অ্যান্টিবডি এখন বানা আমাকে, ঠিক আছে। এই পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি হাইব্রিড টেকনোলজি। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। সমস্যা কোথায়? সমস্যা হলো এই প্রসেসটা খুবই লেন্দি, খুবই কস্টলি, এবং আরেকটা সমস্যা হলো এই যে বি সেলকে যখন আপনি ওই প্রাণীর দেহ থেকে বের করে নিয়ে আসবেন, সেটা মাউস হতে পারে, গড হতে পারে, গোট হতে পারে, এছাড়া হতে পারে আপনার র্যাবিট, ঠিক আছে। তখন এই বি সেলের লাইফ স্প্যান, মানে এটার কি বলে মর্টালিটি, এটা খুবই শর্ট, মানে আপনি বেশি দিন এটাকে ল্যাবে নিয়ে কাজ করতে পারবেন না। তার মানে এটা হলো ইমমর্টাল একটা সেল, ঠিক আছে। আপনি এটাকে বের করে নিয়ে আসছেন, অনেকগুলো বি সেল একসাথে নিয়ে আসছেন, বাট এই বি সেলগুলো কিন্তু মর্টাল, মানে মর্টালিটি রেটটা খুব বেশি, কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, তা আপনি কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন না। এটা একটা সমস্যা মনোক্লোনাল অ্যান্টিবডি ফর্মেশনের জন্য, ঠিক আছে। একটা সমস্যা হলো যে আমাদের দেহ না বাই নেচার পলিক্লোনাল তৈরি করে, আমাদের কিছু করার নাই। আর এটাও সেম যে কেন পলিক্লোনাল তৈরি করে বলতেছি, আর লিমিটেড গ্রোথ পটেনশিয়াল হলো আপনার বি সেল ক্লোনের, ঠিক আছে। এখন আমাদের তাহলে সেটাই করতে হবে, আমাদের সমস্যার সমাধান করতে হবে এবং একই সাথে আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডিগুলোও ফর্মেশন করতে হবে। আসল ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এই জন্য আমরা কি করি দেখেন, এই জন্য আমরা করি কি, এই দেখেন আমরা কি করছি, একটা মাউস নিয়েছি, সেই মাউস থেকে একটা স্ক্রিনকে উইথড্র করা হয়। স্ক্রিন মানে হলো প্লিহা, যেটাকে আমরা বলি। আমি যেটা বললাম আর কি, যে আপনার যখন একটা এই মাউসকে প্রথমে আপনি কি দিবেন, এই মাউসকে আপনি প্রথমে অ্যান্টিজেন দিবেন, ঠিক আছে। মানে আপনি ভ্যাকসিনেশনের থ্রুতে দিতে পারেন, অথবা আপনি যে কোনোভাবে তার অ্যান্টিজেনটা দিবেন, প্যাথোজেন দিবেন। দেওয়ার পরে কি হবে, এই মাউসের সকল বিসেল অ্যাক্টিভেট হবে। আর সবচেয়ে বিসেল কোথায় থাকে জানেন? স্পিনের মধ্যে, তাই না? তো সেই স্পিনটাকে আপনি কেটে বের করে নিয়ে আসবেন, কারণ স্পিনের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড বিসেল আছে। বা সেই অ্যাক্টিভেটেড বিসেলগুলো কিরকম? এগুলো হলো আপনার মাল্টিপল বিসেল অ্যাক্টিভেটর, মানে হলো যে মাল্টিপল কোন অফ বিসেল এখানে অ্যাক্টিভেট হয়েছে, ঠিক আছে। তাহলে সেই স্পিনগুলোকে পরবর্তীতে আমরা কি করব? ইনভিট্রো কালচার করব। ইনভিট্রো কালচার করার পরে সমস্যা দেখা দেবে সেটা হলো যে এই যে বিসেলগুলো আছে, এই বিসেলগুলো কিন্তু আফটার সার্টেন টাইম কালচার ইজ ডেথ অ্যান্ড ডিউ টু শর্ট লাইফ স্প্যান অফ লাইফ, তাই না? কারণ এই বিসেলগুলোর কিন্তু শর্ট লাইফ আছে, মানে কিছুদিন পরে কিন্তু এগুলো মারা যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে কিছু কারুকাজ করতে হবে, সেটাই আমাদের পরবর্তীতে আছে। এখন আমাদের জানতে হবে এই যে আমাদের বি সেলের যে শর্ট লাইফ আছে, এই শর্ট লাইফটাকে আমরা যদি ওভারকাম করতে চাই তাহলে আমাদের আরেক ধরনের সেলের সহায়তা নিতে হয়, অ্যান্ড দিস আর অ্যাকচুয়ালি কল্ড মায়োলিমার সেল। এখন মায়োলিমার সেল কি? মায়োলিমার সেল হলো একটা ক্যান্সারাস প্লাজমা সেল। ক্যান্সারাস প্লাজমা সেল মানে হলো ক্যান্সারাস প্লাজমা সেল, আমি একটু ডিস্টার্বের জন্য সরি, এখানে আসলে মাইকিং হচ্ছে। এখানে ক্যান্সারাস প্লাজমা সেল হলো আমাদের মায়োলিমার সেল, মানে আমাদের যে বি লিম্ফোসাইট লিনিয়েজ আছে, সেই লিনিয়েজের থেকে আমাদের বি সেলও তৈরি হয়, আবার বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হয়। এখন জেনেটিক মিউটেশনের কারণে কিছু প্লাজমা সেল তার কি হারায়, তার এখানে দেখি আমরা, এখানে যদি আমাদের প্লাজমা সেল থাকে, এক মিনিট সরি, এখানে আমাদের প্লাজমা সেল আছে, এটা আমাদের হলো প্লাজমা সেল। তো
তো জেনেটিক মিউটেশনের কারণে কোনো সময় এই প্লাজমা সেলগুলা কি হবে, কোনো সময় প্লাজমা সেলগুলা আপনার তার যে অ্যান্টিবডি ফর্মেশন রেট এটা হারিয়ে ফেলবে, তার ক্ষমতা হারিয়ে ফেলবে। তখন সেই ক্ষেত্রে এই সেলটা একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক গেইন করবে, সেটা হলো ইমমর্টালিটি। আবার আমি বুঝতে পারছি আশা করি যে মায়োলিমা সেল হলো কিছু ক্যান্সারাস প্লাজমা সেল। তার মানে এগুলো প্লাজমা সেলই, এবং সেই প্লাজমা সেলগুলো কি হয়ে গেছে, এখন ক্যান্সারাস হয়ে গেছে। ঠিক আছে, তো ক্যান্সারাস প্লাজমা সেল বলতে বোঝাচ্ছে যে টিউমার হয়ে যাওয়ার কারণে আর কি, যে প্লাজমা সেলগুলো তাদের অ্যান্টিবডি ফর্মেশন করার যে ক্যাপাবিলিটি সেটা হারিয়ে ফেলছে, এবং নতুন একটা ক্যারেক্টারিস্টিক তারা নিচ্ছে, সেটা হলো কি তাদের মর্টালিটি বেড়ে গেছে। মানে তারা বেড়ে যায়নি, কমে গেছে। মানে হলো যে ইমর্টালনেস তাদের মধ্যে এসে পড়ছে। তার মানে ব্যাপারটা এরকম, আমি যদি এখানে এক্সপ্লেন করি, এটা আমাদের সেই স্প্লিন সেল। কোন স্প্লিন সেল? ওই যে মাউস থেকে অ্যান্টিজেন দিলাম, দেওয়ার পর মাল্টিপল বি সেল অ্যাক্টিভেট হলো, পরে সেখান থেকে স্প্লিনটা কেটে নিয়ে আসলাম। কিন্তু সেই স্প্লিনের মধ্যে মাল্টিপল ক্লোন অফ বি সেল আছে, সেই বি সেলগুলার মর্টালিটি হাই, মানে কিছুদিন পরে মারা যায়। তা আমরা তো এগুলো ল্যাবে নিয়ে বেশি দিন কাজ করতে পারবো না। এই জন্য আমরা কি করলাম, ওরই একজন সহচর বাট একটু নষ্ট হয়ে গেছে এরকম, মানে মায়োলিমা সেল, সে ক্যান্সারাস বি লিম্ফোসাইট, এটা ডোন্ট ক্যাপাবল টু প্রডিউস অ্যান্টিবডি, এটা হলো ইমমর্টাল। কেমন ইমমর্টাল? তার মানে কি মাল্টিপল, মানে এটা ইনডিফিনাইটলি এটা ডিভাইড হতে পারে, তাই না? কিন্তু বি সেল কি মর্টাল, মানে কিছুদিন পরে ডিভাইড হতে হতে মারা যায়, মানে সেটা বেশি দিন বাঁচে না। কিন্তু এই মায়োলিমা সেলের বৈশিষ্ট্য হলো এটা ইমমর্টাল, এটা অসংখ্য ভার ডিভাইডেশন করতে পারে, অনেক দিন পর্যন্ত এটা নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, এই দুইটা জিনিসকে আমরা ফিউজড করে দেবো। ফিউজড করার পর কি হবে, এই বি এবং এম মানে বি লিম্ফোসাইট আর মায়োলিমা সেল একসাথে ফিউজড হয়ে যাবে। এখন ধরেন আপনি 1000টা বি লিম্ফোসাইট নিলেন এবং 1000টা মায়োলিমা সেল দিলেন, তো আপনি এটা শিওর না যে 1000টাই ফিউজড হয়ে যাবে। ঠিক আছে, দেখা গেছে কোনো সময় 900টার মতো ফিউজ হবে, 100টার মধ্যে এরকম থাকবে, যার মধ্যে 50টা বি সেল আনফিউজ থেকে যাবে, আর 50টা বি সেল এম সেল বা মায়োলিমা সেল আনফিউজ থেকে যাবে। তো এটা থেকে যাবে, এটা আপনার কিছু করার নাই, এটা থাকতেই পারে, তাই না? তা আপনার ওইটা মানে ওইখানে এখনো মানে সলিউশনের মধ্যে থেকে যাবে আপাতত, পরে এটাকে আপনারা রিমুভ করবেন আর কি। তো এই যেগুলো ফিউজড হইলো, দিস আর অ্যাকচুয়ালি কল্ড হাইব্রিড সেল। এখন এই হাইব্রিড সেলগুলোকে আমাদের কি করতে হবে, সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, কালচার করতে হবে। এবং কালচার করার জন্য আমাদের সবসময় একটা মিডিয়াম দরকার হয়, একটা মিডিয়াম আমরা প্রস্তুত করবো, এবং সেই মিডিয়ামের মধ্যে এই হাইব্রিড সেলগুলোকে কালচার করবো। তাহলে এখন আমার হাইব্রিড সেলের সুবিধা কি? হাইব্রিড সেলের সুবিধা হলো, যেহেতু এখানে বি সেল আছে, তার মানে এই সেলটা অ্যান্টিবডি ফর্মেশন করতে পারবে, আর যেহেতু এখানে এম সেল আছে, তার মানে এই সেলটাকে আমি ইমমর্টালিটি দিলাম, এটা অনেক দিন পর্যন্ত ডিভাইড করতে পারবে এবং দীর্ঘ সময় আমি এটা নিয়ে কাজ করতে পারবো। তার মানে ইমমর্টাল প্রপার্টি হিসেবে বললো, অ্যান্ড ক্যাপাবল টু অ্যান্টিবডি প্রোডাকশন। কারণ মায়োলিমা সেলে কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশনের ক্যাপাবিলিটি নাই, জাস্ট ইমমর্টালিটি আছে। আর বি সেলের ইমমর্টালিটি নাই, বাট অ্যান্টিবডি প্রোডাকশন ক্যাপাবিলিটি আছে। তার মানে অনেকটা সিনার্জিস্টিক ইফেক্টের মতো, হোয়াট এভার। এখন আমরা যে হাইব্রিড সেলগুলো বানালাম এবং কিছু আনফিউজ সেল রয়ে গেছে, ওইটাকে আমরা কি করবো, একটা মিডিয়ামের মধ্যে দিব। দিস আর কল অ্যাকচুয়ালি হ্যাট মিডিয়া। এখন হ্যাট মিনস কি? H stands for hypoxanthine, and A stands for aminoterin, and T stands for thymidine. এই তিনটা কি বলবো, কেমিক্যাল সাবস্টেন্সের সমন্বয়ে এই মিডিয়াগুলা ফর্মেশন হয়েছে। ঠিক আছে, এই মিডিয়াটার মধ্যে ফর্মেশন হয়েছে। এখন সেই মিডিয়ামের মধ্যে আমরা কি দিয়ে দিব? সেই মিডিয়ামের মধ্যে আমরা দিয়ে দিব হলো আমাদের যে সলিউশনটা, মানে যে কিছু বিএম আছে ফিউজড আর কিছু আছে আপনার আনফিউজড, তাই না? ওগুলো আমাদের হাতে নাই। ঠিক আছে, এখন তার আগে আমাদের বুঝতে হবে যে কেমিক্যালগুলো ইউজ করার কারণ কি, হাইপোজেনথিন ইউজ করার কারণ কি, বা অ্যামানোটেরিন ইউজ করার কারণ কি, বা থাইমিডিন ইউজ করার কারণ কি। তো সিম্পলি যদি বলে আসি, একটা সেল, এটা আমাদের সেল হোক বা যে কোনো সেল, তার ডিএনএ সিনথেসিসের মাধ্যমে কিন্তু বেঁচে থাকে, তাই না? মানে একটা সেলের ম্যান্ডেটরি একটা কেমিক্যাল সাবস্টেন্সই হলো ডিএনএ বা আরএনএ। তো ডিএনএ সিনথেসিস পাথওয়ে দুইভাবে সম্পন্ন হয়, একটা ডিনোভো পাথওয়ে আর একটা হলো স্যালভেজ পাথওয়ে অর অল্টারনেটিভ পাথওয়ে। যখন ডিনোভো পাথওয়ে ফেল করে তখনই স্যালভেজ পাথওয়ে অ্যাক্টিভেট হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো ডিনোভো পাথওয়ে কি, এটার সাথে আমরা সবাই মোটামুটি একটু পরিচিত। ডিনোভো পাথওয়ে হলো যে আমাদের দেহে ফলিক অ্যাসিড আমরা তৈরি করতে পারি না, আমরা খাবারের মাধ্যমে নেই, আমরা ডায়েট থেকে নেই। যখন আমরা ফলিক অ্যাসিড আমাদের দেহে আসে, তখন সেই ফলিক অ্যাসিড একটা এনজাইমের প্রভাবে কনভার্ট হয় ডাইহাইড্রোফলেটে, পরবর্তীতে সেখানে তৈরি হয় টেট্রাহাইড্রোফলেট, এবং সেই টেট্রাহাইড্রোফলেটটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর পিউরিন সিনথেসিস অ্যান্ড থাইমিডিন সিনথেসিস অ্যান্ড মাল্টিপল অ্যামিনো অ্যাসিড সিনথেসিস। তার মানে এই পিউরিন আর থাইমিডিনের সহায়তায় কিন্তু আমাদের নিউক্লিওটাইড জেনারেশন হয়, এবং পিউরিনের মাধ্যমে আমাদের ডিএনএ সিনথেসিস হয়ে থাকে। তার মানে ডিনোভো পাথওয়েতে ফলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফলেট ফর্মেশনের মাধ্যমে আমরা ডিএনএ সিনথেসিস করতে পারি। আর ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড ওরা নিজেরাই জেনারেট করতে পারে, আমরা জানি, ওই যে টেরিডিন এবং হলো গাবার মাধ্যমে, ওটা ডিফারেন্ট, এখানে আমাদের লাগবে না। এটা হলো ডিনোভো পাথওয়ে। আর যখন এই ডিনোভো পাথওয়ে কোনো কারণে ফেল করে, কোনো কারণে নষ্ট হয়ে যাবে, আপনার হয়তো ফলিক অ্যাসিড সিনথেসিস কমে গেছে বা ফলিক অ্যাসিড আপনি খান নাই, তখন দেখা গেছে এই ডিনোভো পাথওয়ে বন্ধ হয়ে যায় এবং স্যালভেজ পাথওয়ে অ্যাক্টিভেট হয়।
সেলের কথাটা অনেকটা এরকম যে আমি শরীরকে সব দিয়ে দিছি, তোমাকে আমি পিউরিন দিয়ে দিছি, তোমাকে আমি থাইমেটিন দিয়ে দিছি, মানে নিউক্লিওটাইড দিয়ে দিছি, এখন তুমি জাস্ট ডিএনএ সিনথেসিস করো। অনেকটা ওরকম আর কি, এটা অল্টারনেটিভ পাথওয়ে, যখন ডিনোভো পাথওয়ে অফ হয়ে যায়। এখন এই তিনটা জিনিসের কাজ আসলে কাইন্ড অফ অনেকটা ওরকম। কারণ আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য জাস্ট এই হাইব্রিডোমা সেলগুলোকে বাঁচায় রাখা। এই যে ফিউজ যে সেলগুলো আছে না, বিএম, এগুলোকে আমাকে সরাই ফেলতে হবে, কারণ এগুলো আমার দরকার নাই। কারণ বি সেল কয়দিন পর মারা যাবে, এম সেলের নাই অ্যান্টিবডি প্রোডাকশন ক্যাপাবিলিটি, তা আমি এগুলো রেখে কি করবো? আমার দরকার কি? আমার দরকার দেখো এগুলো কিন্তু ঝামেলা আছে, এগুলো কি মাল্টিপল বি সেল ক্লোন, মনে আছে তো? আমি যখন এই যে স্পেসিটা নিচ্ছি, এটা কি মাল্টিপল বি সেল ক্লোন অ্যাক্টিভেটর ছিল, কিন্তু আমার দরকার কি একটা বি সেল ক্লোন অ্যাক্টিভেটর, একটা নির্দিষ্ট অ্যাবিটরের বিরুদ্ধে, তাই না? আশা করি মনে আছে। এগুলোর মধ্যেও ঝামেলা আছে, বাট এগুলো আমি আপাতত নজরআন্দাজ করতেছি। সবচেয়ে ঝামেলা এখন কারা? এই যারা আনফিউজড অবস্থা আছে, তাদের দরকারই নেই আমার, সেগুলোকে আমাকে বাদ দিতে হবে, এই জন্য আমাকে হ্যাড মিডিয়াম ইউজ করতে হবে। এখন আমরা তো দেখি যে হাইপোজেনথিন বা অ্যামানোটেরিন বা থাইমেটিনের কাজটা আসলে কি, বা কেনই বা আমি ডিএনএ সিনথেসিস পাথওয়ে পড়িলাম। হাইপোজেনথিনের কাজ হলো পিউরিন সিনথেসিস করা, ঠিক আছে? হাইপোজেনথিনের কাজ কি? হাইপোজেনথিনের কাজ হলো পিউরিন সিনথেসিস করা। ধরলাম এটা একটা বি সেল, এটা যে কোনো সেলের মধ্যে হতে পারে, এটা একটা এম সেল, আনফিউজড অবস্থা আছে, তাই না? এটা হলো এম সেল, ঠিক আছে? আর এটা হলো তোমার আমাদের বিএম সেল, বি এম সেল। তো হাইপোজেনথিন কি করে? এই যে বি সেলের মধ্যে আমাদের কিছু জিন আছে, এই জিনগুলোকে আমরা বলে থাকি HGPRT, HGPRT, বা হাইপোজেনথিন গুয়ানাইন ফসফোরাইবোসাল ট্রান্সফারেন্স। এখানেও আছে এইচ, যে উপরে লিখলাম পিআরটি, আবার এখানেও আছে না? হ্যাঁ, এখানেও কিন্তু HGPRT জিন আছে, পিআরটি জিন আছে নর্মাল অবস্থায় আর কি। হ্যাঁ, বললাম আর কি, আমি বলতেছি না যে এগুলোর মধ্যে আছে, আমি বলতেছি না, আমি বলতেছি যে নর্মালি একটা মায়োলিমা সেল, নর্মালি একটা বি সেল, ঠিক আছে? এইটা আমি বললাম না আপাতত, এটা দরকার নেই বলা, কেন একটু পরে বুঝবেন। আমি ধরো নর্মালি একটা বি সেল, মানে এখনো ফিউজড করি না, আমরা কিছু করি না, একটু নর্মালি আর কি। নর্মালি একটা বি সেলের মধ্যে এই জিনটা থাকে, আর এম সেলের মধ্যে এই জিনটা থাকে। হাইপোজেনথিনের কাজ হলো পিউরিন ফর্মেশন করা। কি ফর্মেশন করা? পিউরিন ফর্মেশন করা। হাইপোজেনথিনের কাজ কি? হাইপোজেনথিনের কাজ হলো পিউরিন ফর্মেশন করা। তাহলে এই যে পিউরিন যে ফর্মেশন করলো, এর কাজ সহায়তা করছে এই যে বি সেল বা এম সেলে থাকা যে জিনটা আছে, হাইপোজেনথিন গুয়ানাইন ফসফোরাইবোসাল ট্রান্সফারেন্স, এই এনজাইমের সহায়তায় আমাদের পিউরিন ফর্মেশন করছে। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি, কি ফর্মেশন করছে? পিউরিন ফর্মেশন করছে। যদি এই জিন না থাকতো, তাহলে কিন্তু হাইপোজেনথিনকে কাজে লাগিয়ে এইসব সেল আমাদের পিউরিন সিনথেসিস করতে পারতো না। আর যেহেতু বি সেল পিউরিন সিনথেসিস করতে পারছে, তার মানে কি বি সেল এখন ওই পিউরিনকে কাজে লাগিয়ে সে ডিভাইডেশন করতে পারবে। আর এম সেলও কি ওই পিউরিনকে কাজে লাগিয়ে সে নিজের মাল্টিপ্লিকেশন করতে পারবে। এটা হলো হাইপোজেনথিনের কাজ অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এবার অ্যামানোটেরিনের কাজ কি? অ্যামানোটেরিনের কাজ হলো আমাদের ডিনোভো পাথওয়েকে ব্লক করে দেওয়া। কিভাবে? এই অ্যামানোটেরিন করে কি এই টেট্রাহাইড্রোফলেটকে ব্লক করে দেয়। আর যখনই অ্যামানোটেরিন টেট্রাহাইড্রোফলেটকে ব্লক করে দিবে, তখনই এই পুরো প্রসেসটা ব্লক হয়ে যাবে। তার মানে ডিনোভো পাথওয়ে ব্লক হয়ে যাবে। তার মানে এই হ্যাড মিডিয়া যেখানে আমরা ইউজ করবো, মানে পুরো মিডিয়ামটার মধ্যে সামনে আমরা দেখবো কখনোই ডিনোভো পাথওয়ে অ্যাক্টিভেট হবেই না। তার মানে ডিনোভো পাথওয়ের অস্তিত্বই থাকবে না মেন কাজের মধ্যে, কারণ আমি পুরো মিডিয়ামের মধ্যে অ্যামানোটেরিন ইউজ করছি। আর অ্যামানোটেরিন ইউজ করা মানে হলো এই পুরো মিডিয়ামে কি করা? ডিনোভো পাথওয়েকে ব্লক করে দেওয়া। আশা করি বুঝছি। আর থাইমেটিনের কাজটা অনেকটা হাইপোজেনথিনের মতো। থাইমেটিনও কি করে? থাইমেটিন বিভিন্ন নিউক্লিওটাইড ফর্মেশনে সাহায্য করে, এবং এইখানে এইটা থাইমেটিন যাতে নিউক্লিওটাইড ফর্মেশন করতে পারে, এই জন্য সেলগুলোর মধ্যে কিছু এনজাইম থাকে, ইসকল টিকে এনজাইম। এখানে থাকতে পারে টিকে এনজাইম, এটা আমরা বলে থাকি থাইমেটিন কাইনেস এনজাইম। এবং থাইমেটিস কাইনেস এনজাইমের সহায়তায় থাইমেটিন ফর্মেশন করে বিভিন্ন নিউক্লিওটাইড, যেগুলো আমাদের এই স্যালভেজ পাথওয়েতে আমাদের হেল্প করে। দেখেন, হাইপোজেনথিন আর হলো আমাদের থাইমেটিন, এই দুটার কাজই কি? স্যালভেজ পাথওয়েকে অ্যাক্টিভেট করা। কারণ স্যালভেজ পাথওয়ে হলো এমন পাথওয়ে, যে পাথওয়েকে আমি সব দিয়ে দিচ্ছি, যে তুমি পিউরিন নাও, তুমি থাইমেটিন নাও, তুমি নিউক্লিওটাইড নাও, নিয়ে তুমি ডিএনএ সিনথেসিস করো। এই জন্য কিন্তু আমি হাইপোজেনথিন ইউজ করছি, কারণ আমি অ্যামানোটেরিন ইউজ করছি। আর অ্যামানোটেরিন খুবই টক্সিক, এটা ডিনোভো পাথওয়েকে অফ করে দেয়। তার মানে কি একমাত্র স্যালভেজ পাথওয়ে খোলা সেলগুলো বাঁচার জন্য, তাই না? তো এই জন্য আমাকে কি করতে হবে? বাইরে থেকে আমাকে পিউরিন বা থাইমেটিন দিয়ে দিতে হবে। কারণ একমাত্র ডিনোভো পাথওয়ে সেই পাথওয়ে, যে পাথওয়েতে পিউরিন বা থাইমেটিন সিনথেসিস হয়, সেটা আমি অফ করে দিলাম। আমাকে কি বাইরে থেকে সাপ্লাই দিতে হবে না? এই জন্য হাইপোজেনথিন দিছি আর থাইমেটিন দিছি। এখন কোনো একটা সেল হাইপোজেনথিনের সহায়তায় পিউরিন ফর্মেশন তখনই করবে যখন HGPRT জিন থাকবে। আর কোনো একটা সেল তখনই থাইমেটিনের সহায়তায় নিউক্লিওটাইড ফর্মেশন করবে যখন ওই সেলের মধ্যে টিকে জিনটা থাকবে, বা টিকে এনজাইমটা থাকবে। অ্যাকচুয়ালি এনজাইম বলা উচিত, HGPRT জিন না, অ্যাকচুয়ালি এনজাইম আর কি, এনজাইম তৈরি জিন না, হোয়াটএভার ইট ইজ। তো এরকম থাকবে আর কি। আশা করি আমাদের কাজগুলো বুঝতে পারছি, যে মিডিয়ামের কাজগুলো কি, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের সমস্যা আশা করি নাই। আমি এখন আরো ডিটেলস যাবো। এই যে আমরা মিডিয়ামে, সরি এটা মুছে গেছে, ঠিক আছে, এগুলো মুছে দিই। ওকে, ফাইন। এখন আমরা
সামনে যেতে পারি আসলে কিভাবে আমরা কি করবো। ঠিক আছে, এখন ধরেন আমি আবার একটু প্রসেসটা রিকেপ করি। সেখানে কি হয়েছে, আমরা একটা মাউস নিয়েছি, সেই মাউসের মধ্যে অ্যান্টিজেন দিয়েছি। অ্যান্টিজেন দেওয়ার পরে সেই মাউসের যে স্ক্রিনের মধ্যে মাল্টিপল বি সেল কোন অ্যাক্টিভেট হয়েছে, তাই না, ওই অ্যান্টিজেনের বিভিন্ন অ্যাপিটোপের বিরুদ্ধে। তার মানে এখনো কিন্তু পলিক্লোনাল একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। তারপর সেই যখন এই যে মাল্টিপল বি সেলগুলো অ্যাক্টিভেট হলো, সেই মাল্টিপল অ্যাপিটোপের বিরুদ্ধে তৈরি হওয়া মাল্টিপল বি সেলকে আমরা কি করলাম, আমরা ফিউজ করলাম কার সাথে, মায়োলিমা সেলের সাথে। একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু শুধু মায়োলিমা সেল বলা নাই, বলা আছে মিউট্যান্ট মায়োলিমা সেল বা মিউট্যান্ট মায়োলিমা লাইন। এ কথা মানি হলো যখন আমি মায়োলিমা সেলকে ফিউজ করাবো ওই আমার কাঙ্ক্ষিত অ্যাক্টিভেটেড বি সেলের সাথে, তখন আমি এই মায়োলিমা সেলের মধ্যে একটু কারুকাজ করে দিছি, এই মায়োলিমা সেলের মধ্যে কিছু একটা করে দিছি, এই জন্য বলতেছি মিউট্যান্ট মায়োলিমা লাইন। তার মানে হলো আমি এই মায়োলিমা সেলের মধ্যে থাকা যে AGPRT জিনটা আছে না, ওইটাকে আমি বাদ দিয়ে দিছি, ব্লক করে দিছি, নক আউট করে দিছি, ওটাকে ফেলে দিছি। AGPRT হতে পারে অথবা আমি থাইমিডিন কাইনেজ জিনটা আছে বা এনজাইমটা আছে, জিন না বলে এনজাইম বলা উচিত, সেই এনজাইমটাকে আমি কি করে ফেলছি, মানে এনজাইমটাকে নক আউট করে দিছি, মানে বের করে দিছি, বাদ দিয়ে দিছি, নষ্ট করে ফেলছি। তো এখন যদি মায়োলিমা সেল তার মানে কি ফিউজ যখন হয়েছে, তার মানে যে কিছু কিছু এখানে ধরেন এগুলো তো আপনার হলো বিএম সেল, এগুলো কি, এগুলো হলো বিএম মানে ফিউজ সেল, এটা তো আপনার হলো মায়োলিমা সেল, এটা ধরেন আপনার হলো বি সেল। ঠিক আছে, তার মানে আমি বি সেল থেকে কিন্তু নক আউট করে নিই। আমি আবারও বলতেছি কেন করি একটু পরে বুঝবেন। বি সেল থেকে কিন্তু আমি নক আউট করে নেই এই জিনটাকে, এগুলো নর্মাল সব সেলের মধ্যে থাকে আর কি। তো বি সেলের মধ্যে আমি নক আউট করে নেই, এম সেলও নর্মালি ছিল, বাট যেই মায়োলিমা সেলগুলোকে আমি ফিউজ করাবো, ওই ফিউজ করানোর সময় সেই মায়োলিমা সেল থেকে আমি এই জিনগুলোকে বাদ দিয়ে দিছি, যেমন একটা বাদ দিলেই হবে আর কি, বাদ দিয়ে দিছি। তো এগুলো যদি বাদ দিয়ে তাহলে কি সুবিধা হবে দেখেন তো, সুবিধা বা অসুবিধা যাই বলেন না কেন, এটা কি হবে সেটা আমি একটু পরে এখন দেখাচ্ছি। এখন আমাদের লাস্ট স্টেজটা কি ছিল এটাকে বলে আসলাম, যে বি সেল কিছু আছে আনফিউজড, কিছু আছে আনফিউজড মায়োলিমা সেল, এন্ড কিছু আছে কি আমাদের কাঙ্ক্ষিত ফিউজড হাইব্রিড সেল, বা এগুলোকে আমরা বলতে পারি হাইব্রিডোমা। ওকে, তো আমার নর্মালি বি সেলগুলা দুইটা প্রসেসে আমাদের কাজ করতে পারে, ডিনোভো স্যালভেজ এম সেলও বা ডিনোভো স্যালভেজ। কিন্তু এই যে মায়োলিমা সেল যেটা আছে এটা কি, এটার মধ্যে কিন্তু আমি কি দিছি, মিউট্যান্ট মায়োলিমা সেল। তার মানে কি এগুলো থেকে এই জিনটা আমি সরাই দিয়েছি, ঠিক আছে। দেখেন পরে কি হয়, পরে এই পাত্রের মধ্যে আমি দিলাম হ্যাট মিডিয়া, মানে এইগুলোকে আমি হ্যাট মিডিয়ার মধ্যে নিয়ে দিলাম, তাই না, হাইপোজেনথিন, অ্যামানোটেরিন এবং থাইমিডিন। যখন আমি হ্যাট মিডিয়াতে দিছি তখন কি অ্যামানোটেরিন এসে পড়ছে না, আর অ্যামানোটেরিন থাকার কারণে এই ডিনোভো পাথওয়ে সবার ব্লক হয়ে যাবে না। তার মানে ডিনোভো পাথওয়ে ইউজ করে আর কেউ কিন্তু কোনো ধরনের ডিএনএ সিনথেসিস করতে পারবে না বা রেপ্লিকেশন করতে পারবে না। ওকে, তার মানে সবার বাচ্চার জন্য একটা ওই খোলা আছে, সেটা স্যালভেজ পাথওয়ে। আর আমি কিন্তু খাবার তাদের দিয়ে দিছি, মানে পিউরিন কোথা থেকে পাবে, হাইপোজেনথিন থেকে, আর নিউক্লিওটাইড কোথা থেকে পাবে, থাইমিডিন থেকে। ওকে, এখন দেখি তো আমরা বি সেল কি পারবে স্যালভেজ পাথওয়ে ইউজ করতে? হ্যাঁ অবশ্যই পারবে, কারণ বি সেলের মধ্যে কিন্তু AGPRT জিনটা আছে। তার মানে তার মধ্যে কিন্তু AGPRT অ্যান্ড টিকে হোয়াট এভার ইট ইজ, এই জিনগুলা বা এই এনজাইমগুলো কিন্তু আছে। তার মানে সে স্যালভেজ পাথওয়ে অ্যাক্টিভেট করে বেঁচে থাকতে পারবে। তার মানে আমাদের আনফিউজড বি সেলও বেঁচে থাকতে পারলো, ঠিক আছে, যদিও আমরা চাচ্ছি না থাকুক, বা এটা আমার দরকার নাই, ঠিক আছে, বেঁচে থাকলো, কিছু করার নেই, আমাকে এটাকে রাখতে হবে এইভাবে। কিন্তু এই যে আনফিউজড যে মায়োলিমা সেলটা, এ কি পারবে স্যালভেজ ইউজ করতে? পারবে না। কারণ কি, কারণ এই জন্যই কিন্তু বলছিলাম যে মায়োলিমা সেলকে আমি কি করে দিছি, এই জিনগুলোকে নক আউট করে দিছি। যদি এই AGPRT জিনগুলোকে নক আউট করে দিই তখন কিন্তু আর স্যালভেজ পাথওয়েতে এই মায়োলিমা সেল আর অ্যাক্টিভেট হতে পারবে না। এখন আসে আমাদের হাইব্রিড সেল, ঠিক আছে। তা হাইব্রিড সেল তো ডিনোভো অ্যামানোটেরিন ইউজ করছি, স্যালভেজ কি পারবে? অবশ্যই পারবে, কারণ মায়োলিমা সেল যেটা সেটা অবশ্যই AGPRT নাই, বাট বি সেলের তো আছে, এই জন্য কিন্তু তাকে স্যালভেজ সে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখন আমি যদি বি সেলগুলোকেও এই বি সেলগুলোকেও নক আউট করে দিতাম, তাহলে এখানে অবশ্য মারা যেত, কিন্তু এগুলো কিন্তু মারা যেত, তো আমার লাভ কি হইতো? আমার তো হাইব্রিড লাগবেই, তাই না? হ্যাঁ, এখন তাহলে এইটা না বুঝলাম যে এগুলো নষ্ট হয়ে নিচে পড়ে যাবে, হ্যাঁ, সলিউশনের মধ্যে থাকবে বাট একটু নষ্ট হয়ে যাবে, নিচে পড়ে যাবে, ডেড হয়ে মারা যাবে আর কি। বাট এইগুলো কি করবো এখন? এগুলো তো আমার দরকার নেই, এগুলো তো আনফিউজড। দেখেন কিছু সময় যদি আপনি 600 টাকা রেখে দেন, তাহলে আপনি বলেন তো এগুলো কি এমনি মরে যাবে না, যে আনফিউজড বি সেল? কারণ বি সেলের লাইফ স্প্যান তো শর্ট। আমরা তো এই জন্যই বললাম যে এটা আমি ইউজ করতে পারবো না, কেন? কারণ লাইফ স্প্যান তো শর্ট, এই জন্য আমার কিছু করার নাই। আমি কিছুক্ষণ রেখে দিব, যে কিপ ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, তখন আমি দেখবো যে আনফিউজড বি সেলগুলো শর্ট লাইফ স্প্যানের কারণে সেগুলো একসময় মারা গেছে। তার মানে আমি দুই ধরনের ডেড সেল পেয়ে গেলাম, আনফিউজড মায়োলিমা সেলগুলো ডেড অবস্থায় পেয়ে গেলাম, আর আনফিউজড বি সেলগুলোকেও আমি ডেড অবস্থায় পেয়ে গেলাম। জাস্ট বেঁচে থাকবে কে? ইমর্টাল হাইব্রিড সেল, কারণ তার মধ্যে মায়োলিমা সেল আছে এবং নক আউট মায়োলিমা সেল আছে এবং পারফেক্ট বি সেল আছে। তাহলে এই সেল এখন দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবে। এখানে বলছি গেট টার্গেট বিএম সেল। বাট এখনো কি আছে? বাট এই যে বিএম সেলগুলো যা আছে, এগুলো তো একটা নেই, অসংখ্য আছে। বা সেই অসংখ্য বি সেল কি সবগুলো সেম? অবশ্যই সেম না।
কারণ এখানে যখন আমি অ্যান্টিজেন দিছি, অ্যান্টিজেনের মধ্যে মাল্টিপল অ্যাপিটোপ আছে, আর মাল্টিপল অ্যাপিটোপের বিরুদ্ধে মাল্টিপল বি সেল হয়েছে, তবে এখনো পলিক্লোনাল সিচুয়েশন। তার মানে এই হাইব্রিড সেলগুলো এখন পলিক্লোনাল হাইব্রিড সেল। আমার লাগবে মনোক্লোনাল, তাই না? এখন আমি বলতেছি পলিক্লোনাল সিচুয়েশন, আমার লাগবে হলো সিঙ্গেল সেল। এরপরে থেকে আমার পরবর্তী ধাপগুলো আসবে। তো আমি কি করলাম, আনফিউজ সেলগুলোকে মানে এখনো সলিউশনের মধ্যে আছে, এগুলোকে আমাদের সলিউশন থেকে তাড়াইতে হবে এখনো, বুঝছেন? কিন্তু ডেড হয়ে গেছে, মারা গেছে। ওকে ফাইন, মারা গেল। এরপর আমি কি করবো দেখেন, পরবর্তীতে ধরলাম যে আমাদের যে সলিউশন সহ মিডিয়াটা আছে সেটাকে আমি একটা টেস্টের মধ্যে নিলাম। এটা হলো হ্যাট মিডিয়া কন্টেনিং হাইব্রিড সেল। তারপর আমি সেন্ট্রিফিকেশন করবো এটা। তো সেন্ট্রিফিকেশন করলে কি হবে, ভারী পার্টিকেল মানে সেল যেগুলো আছে, ডেড সেল অর লাইভ সেল, ভায়াবল সেল, মানে হাইব্রিড সেলগুলো এবং ডেড সেল যেমন আনফিউজড বি সেল অর আনফিউজড মালিমা সেল যেগুলো মারা গেছে, সেগুলো একসাথে তলানি পড়ে যাবে। এরকম আমার বলতে কি প্যালেট, উপরে দেখবেন যে সলিউশনটা ভাসবে, হ্যাঁ, ওটাকে আমার বলতে কি সুপার নেটেন্ট। পরবর্তীতে আমরা কি করব, সুপার নেটেন্টটাকে আলাদা করে ফেলবো এবং প্যালেটগুলোকে নিয়ে আরেকটা সুন্দর মিডিয়াম ইউজ করবো, ফ্রেশ মিডিয়াম। মানে অবশ্যই সেটা মানে আপনার হ্যাড মিডিয়ামই হবে, বাট অনেক সময় দেখা গেছে আমরা এই টাকা ইউজ করি না, কারণ আমাদের কিন্তু আনফিউজ সেলগুলো মারা গেছে। এখন আবার ডিনোভোকে বন্ধ করে লাভ নেই, তাই না? কারণ অ্যামাউন্টেন ইউজ করা হয় না, কারণ হলো কি অ্যামাউন্টেন একটু টক্সিক আর কি। তো এটা অনেক সময় দেখা গেছে হাইব্রিড সেলগুলোকে ক্ষতিকর করতে পারে। এই জন্য অনেক সময় আমরা এসটি মিডিয়াম ইউজ করি, মানে হাইড্রোজেন আর থাইমিডিন ইউজ করি, অনেক সময় করা হয় আর কি। অ্যামাউন্টেন ইউজ করলে সমস্যা নেই, বাট এটা টক্সিক, ইউজ না করাই ভালো আর কি। মানে একই মিডিয়াম দিয়ে আমি আবার কি করবো, এটাকে রিসাসপেন্ডেড করবো আর কি। ঠিক আছে, সেলগুলো নিচে পড়ে গেছে নদক্ষেপ আকারে, এই জন্য সুপার নেটেন্টটাকে ফালিয়ে দিয়ে, সকল ধরনের ঝামেলা ফালিয়ে দিয়ে আমরা আবার কি করলাম, এটাকে আবার রিসাসপেন্ডেড করলাম। ওকে ফাইন। তার মানে এখন এই সেলের মধ্যে কি আছে, এই সেলের মধ্যে কিন্তু এখনো কি আছে, আমাদের আনফিউজ সেলগুলা, ডেড সেলগুলো এখনো পড়ে আছে। হ্যাঁ, তো সেটাকে আমাদের বের করতে হবে। তো এখানে কি করবো আমরা, পরবর্তীতে এখান থেকে আমি 1 ml সলিউশন নিব একটা টেস্টের মধ্যে। পরে আমি কি করলাম, ডাই এক্সক্লুশন থিওরি অ্যাপ্লাই করলাম। এখানে আমাদের ট্রিপ্টোফান ব্লু দেওয়া হয় আর কি, একটা ডাই দেওয়া হয়। তো ডাই এক্সক্লুশন মানে হলো যে এই যে সেলগুলো এখানে আছে, কিছু আনফিউজড কিছু ফিউজড সেলের মধ্যে যেগুলো ডেড সেল, মানে যেগুলো মারা গেছে, যেমন আনফিউজড পি সেল অ্যান্ড আনফিউজড মালিমা সেল, এগুলো কি করবে, ডাইকে কন্টেন করবে। কারণ এগুলো তো সেল মেমব্রেন নষ্ট হয়ে গেছে, এই জন্য কি হবে, রংটা এগুলো সেল ভেদ করে ভিতরে ঢুকে যাবে। তখন ডেড সেলগুলো কি করবে, জল করবে। আর যেগুলো লাইভ সেল বা যেগুলো বেঁচে আছে এখনো, হ্যাঁ, সেগুলো কি বা ভায়াবল সেল বলতে পারি, হাইব্রিড সেল, সেগুলো কি করবে, ডাইকে কন্টেন করবে না, মানে সেগুলো জল করবে না। এখান থেকে আমি সহজে বুঝতে পারি যে কোনগুলো জল করতেছে সেগুলোকে বাদ দিয়ে দিব, আর যেগুলো করতেছে না সেগুলো নিয়ে আমি কাজ করবো। হোয়াটএভার। এখন আমি এখান থেকে 1 ml সলিউশন দিলাম। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হলো একটা অ্যাপিটোপের বিরুদ্ধে একটা বিসেল ক্লোনকে বের করে নিয়ে আসা, ওই একটা বিসেল ক্লোনকে পরবর্তীতে আরো কালচার করে একই রকমের বিসেল তৈরি করা। ঠিক আছে, কারণ এখন কিন্তু মাল্টিপল বিসেল ক্লোন অ্যাক্টিভেট আছে। এখন একটা জিনিস বোঝা দরকার আছে, দেখেন এই 1 ml এর মধ্যে যত সেল আছে এগুলো কিন্তু অনেক সেল, মানে আপনি তো এগুলোর মাইক্রোস্কোপের নিচে রেখে গুনে শেষ করতে পারবেন না। ধরেন 1000টা সেল আছে, বা 1000-এর বেশি থাকে অ্যাকচুয়ালি আরো। ঠিক আছে, তো এত সেলকে আপনি গুনে তো দেখতে পারবেন না, সম্ভব না, তাই না? এই জন্য আমাদের কি, আমাদের এখানে এত সেলগুলো নিয়ে আপনি কাজও করতে পারবেন না, আপনার দরকার হলো একটা। তো এখন আপনি কি করবেন, এখান থেকে আপনি ডাইলিউশন করবেন। কি করবেন, ডাইলিউশন করবেন। দেখেন এখানে আমি একটু বুঝতে হবে, এখানে ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার আছে। ডাইলিউশন করবেন, এখন আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝি। হ্যাঁ, এই ব্যাপারটা খুবই মানে সেলফ একটা ব্যাপার আর কি। মানে আপনি যখন কাজ করবেন তখন আপনার ওইভাবে আপনার উপস্থিত জ্ঞানের সাহায্যে বা উপস্থিত বুদ্ধির সাহায্যে আপনাকে করতে হবে। ঠিক আছে, এটা মানে এখানে জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আর কি। ধরেন যে এরকম হয়ে নিছে, এরকম এটা একজনের একই রকম এক্সপিরিয়েন্স হতে পারে। তো ধরেন ডাইলিউশন করতে হবে, তো আমি ধরলাম যে এক্সাম্পল হিসেবে ধরলাম যে আপনি 1 ml সলিউশন থেকে আপনি 10 মাইক্রোলিটার সলিউশন নিলেন। কতটুকু, 10 মাইক্রোলিটার, খুবই অল্প। আমরা সবাই জানি যে 1 ml ইজ ইকুয়াল টু হয় 1000 মাইক্রোলিটার। তা আপনি কি করেন, এই 1 ml সলিউশন থেকে আপনি 10 মাইক্রোলিটার নিলেন। তো সুবিধা কি, কারণ 1 ml এর মধ্যে না হয় 1000টা ছিল, কিন্তু 10 মাইক্রোলিটারের মধ্যে তো আর এতগুলো সেল থাকবে না। তখন দেখবেন আপনি সহজেই গুনতে পারতেছেন যেখানে 10টা বা 20টা সেল আছে। এটা বলতেছে ডাইলিউশন, মানে আপনি একদম খুবই ডাইলিউট করে খুবই কম পরিমাণ আপনি সেল নেবেন। নেওয়ার পর দেখবেন, ধরেন এই 10 মাইক্রোলিটারের মধ্যে আপনার 10টা সেল আপনি পাইছেন, 10টা সেল। আমি সুন্দর করে লিখি, তাহলে আপনারা বুঝবেন। কারণ 1 মিনিট এক্সাম্পল আমি ধরলাম যে 10 মাইক্রোলিটার আপনি নিয়েছিলেন, 10 মাইক্রোলিটার। তা আপনি দেখলেন যে 10 মাইক্রোলিটারের মধ্যে সেল আছে হলো 10টা। তাহলে আমার সলিউশন ছিল কতটুকু, 1 ml না? 1 ml মানে কত, 1000 মাইক্রোলিটার। তার মানে 1000 মাইক্রোলিটারের মধ্যে আমাদের সেল কতগুলো সেল ছিল, 10টা সেল ছিল আমাদের, 1000টা সেল, তাই না? 10 ইন্টু 1000 ডিভাইড বাই 10, জাস্ট ঐকিক নিয়ম মিলে 1000 সেল, 1000টা সেল। মানে এটা সিম্পল একটা হিসাব। মানে আপনি 1 ml গুনতে পারতেছেন না, এই জন্য আপনি কি করলেন, আপনি ডাইলিউশনের মাধ্যমে খুবই অল্প পরিমাণ নিলেন, সেটা 10 মাইক্রো ml নিলেন। তো এটা আপনি গুনতে পারতেছেন সহজেই।
মাইক্রোস্কোপে দিয়ে 10টা সেল পাইছেন আপনি। তো পরবর্তীতে জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে আপনি বের করে ফেলবেন যে আপনার তাহলে মেইন যে কন্টেনিং যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলের মধ্যে কতটুকু আপনার কয়টা সেল আছে, ধরেন যে 1000টা সেল আছে। আর 1 ml যদি জানেন তার মানে কি আবার ব্যাক ক্যালকুলেশন করে আপনি 10 ml জেনে ফেলবেন। ধরেন এটা 10 ml ছিল একদম শুরুতে, যেখান থেকে আপনারা যে প্যালেটগুলো ছিল অ্যাকচুয়ালি সকল সেলগুলো ছিল আর কি, হ্যাঁ, সেগুলো আপনি বলে দেবেন যে কয়টা হাইব্রিড সেল এখানে আছে, ওটা আপনি সহজেই ব্যাক ক্যালকুলেশন করে বলে ফেলতে পারবেন। ঠিক আছে, তো সেটা আপনি সহজে বলতে পারবেন। আমি ধরলাম, আমি এবার একটু বুঝে আবার একটু দেখেন, কারণ আমাদের কি উদ্দেশ্য আমি একটু বলতেছি। ধরেন এক্সাম্পল হিসেবে ধরলাম যে আমাদের 10⁻60 আপনার সেল আছে 10 ml, সরি 10 ml এর মধ্যে, 10 ml এর মধ্যে অনেকগুলো সেলে আপনি দেখছেন যেভাবে ব্যাক ক্যালকুলেশন করে দেখছেন 10⁻60 সেল আছে 10 ml এর মধ্যে। আচ্ছা, এটা মানে কি বলেন তো? হ্যাঁ, এটা জাস্ট আমি বললাম, এটা এক্সাম্পল, মানে ডাইলিউশন আপনার উপর নির্ভর করে যে আপনার ডাইলিউশন করতে করতে আপনি কোন পর্যন্ত যাবেন সেটা আমি বলে দিচ্ছি, বাট ডাইলিউশন আপনি করবেন কিভাবে বা কিভাবে আগাবেন সেটা ইজ আপ টু ইউ অ্যাকচুয়ালি। আমি ধরলাম যে আপনার 10 ml এর মধ্যে আপনি দেখলেন 10⁻60 সেল আছে। এই কথা মানে কি বলতে এভাবে বলা যায় না, 10⁻50 সেল আছে আপনার 1 ml এর মধ্যে, তাই না? 10 ml এত বলা, তাহলে 1 ml কতটুকু, জাস্ট 10 দ্বারা ভাগ যাবে, হোয়াটএভার। এবার আপনি কি করলেন, সিরিয়াল ডাইলিউশন করবেন 10 fold করলে, মানে আপনি 3বার করলে বা 2বার, যদি 3বার করলে আপনি 1000 টাইমস ডাইলিউশন হয়ে যাবে, তাই না? ইটস কল্ড সিরিয়াল ডাইলিউশন। 1000 টাইমস আপনি ডাইলিউশন করবেন। তো ডাইলিউশন করার পরে দেখলেন যদি 1000 টাইম করেন তাহলে কত হবে, 10⁵ ডিভাইড বাই 10⁵, তার মানে 10⁵, তার মানে হয় আপনার 100টা। আপনি দেখবেন যে 100টা সেল পাইতেছেন আপনি 1 ml এর মধ্যে। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে আমি কি করলাম, এখান থেকে 1000 টাইমস আমি ডাইলিউশন করলাম, সিরিয়াল ডাইলিউশন অবশ্যই। পরে আমি এখান থেকে পাইলাম হলো 100টা সেল পাইলাম 1 ml এর মধ্যে, ফাইন। তা 100টা সেল 1 ml এর মধ্যে যেই কথা, 100 সেল 1000 মাইক্রোলিটারের মধ্যে একই কথা, কারণ 1 ml ইজ ইকুয়াল টু 1000 মাইক্রোলিটার, হোয়াটএভার। এবার আমি যদি বলি লাস্ট লাইনটা তাহলে কি বলা যায়, তাহলে আমি বলতে পারি না যে একটা সেল আছে 10 মাইক্রোলিটারের মধ্যে। দেখেন এই পাশে আমি কি করলাম, 100 দ্বারা ভাগ করলাম, এ পাশে আমি কি করলাম, 100 দ্বারা ভাগ করলাম। তার মানে আমার মেন কথা হলো এই লাইনটা, যে একটা সেল আমি পাইলাম 10 মাইক্রোলিটারের মধ্যে, এটা আমার উদ্দেশ্য। আপনি ততক্ষণ পর্যন্ত ডাইলিউশন করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি একটা সার্টেন অ্যামাউন্ট, এটা 10 মাইক্রোলিটার হতে হবে এরকম না, এটা হলে ভালো হয়, ওয়েলসগুলো এরকম থাকে আর কি। তো 10 মাইক্রোলিটারের মধ্যে যতক্ষণ না পর্যন্ত একটা সেল আপনি পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে ডাইলিউশন করতে থাকবেন। কারণ আমি বলতেছি, কারণ আপনি একটা সেল নিলে খুব ভালো আপনি রেজাল্ট পাবেন আর কি, হ্যাঁ, একটু পরে আপনি বুঝবেন কেন এটা। তার মানে আমার যে প্যালেটসগুলো আসলো, আনফিউজগুলো বাদ দিয়ে দিলাম আমি, যেগুলো আমার ফিউজড বা হাইব্রিড সেল আছে সেগুলোকে আমি এমনভাবে ডাইলিউশন করব যাতে আমি শেষ পর্যন্ত 10 মাইক্রোলিটারের মধ্যে একটা সেল আছে এরকম একটা মানে মিক্সচার পাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে। তার মানে আমি এখন বুঝবো যে আমি যদি এখান থেকে 10 মাইক্রোলিটার নেই, যেখান থেকে আমি 10 মাইক্রোলিটার নেই, তাহলে আমি মাস্ট বি গড়ে একটা সেলই পাবো ওখানে, এবং সেটা হবে অবশ্যই হাইব্রিড সেল, তাই না? একটা সেলই পাবো। ঠিক আছে, আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি, একটা কি পাবো, একটা সেলই পাবো 10 মাইক্রোলিটার নিলে। এখন এটা এমন না যে আপনি সবসময় পাবেন, ইরর হতেই পারে, মানে এটা খুবই ল্যাব পারপাস একটা কাজ, মানে আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনি 100% শিওর। আপনি 10 মাইক্রোলিটার নিলেন, কখনো দেখলেন যে আপনার সেলই পান নাই, এটা হইতেই পারে, বাট 100%-এর মধ্যে 60% পসিবিলিটি এটাই থাকবে যে আপনি 10 মাইক্রোলিটার নিলে সবসময় আপনি একটা সেল পাচ্ছেন, কারণ আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো এইভাবেই এটাই বলতেছে আর কি, হোয়াটএভার। এখন দেখেন আমি পরে কি করলাম, ল্যাবে এরকম ওয়েলস আছে, ওয়েলস মানে হলো কিছু মানে গর্ত করা জায়গা আর কি, মানে অনেকটা ওই যে কি বলা যায় কূপের মতো আর কি, ছোট ছোট জায়গা, সেখানে আপনি স্যাম্পলগুলো রাখবেন। এখন তো আপনার যে সলিউশনটা আছে, যে সলিউশনটা এখন আপনি পাইলেন, যে 1 ml চিন্তা করেন বা এটা চিন্তা করেন, হোয়াটএভার, এই 1 ml চিন্তা করবেন, আর এখান থেকে আমি আনফিউজগুলোকে বাদ দিয়ে দিছি। সকল আনফিউজ আসলে বাদ হয়ে গেছে এমনও না, কিছু থাকতে পারে ডেড সেল, এটা আসলে বললাম জিরো থাকতেই পারে। তা আপনি এরকম ধরেন 96 ওয়েলস নিয়েছেন, কিছু গভীর জায়গা নিয়েছেন, তারপর প্রত্যেকটার মধ্যে আপনি কি করলেন, 10 মাইক্রোলিটার করে আপনি ইনজেক্ট করে দিলেন, 10 মাইক্রোলিটার স্যাম্পল ইনজেক্ট করে দিলেন। 10 মাইক্রোলিটার যদি ইনজেক্ট করেন তাহলে আপনি কি বলতে পারেন, যে প্রত্যেকটার মধ্যে আপনি বলতে পারেন আপনার হিসাব অনুযায়ী একটা করে কি আছে, হাইব্রিড সেল আছে, যে বিএম সেল যেটা আমরা বলতেছি। এখন এটা ঠিক যে সবসময় একটা থাকবে না, অনেকগুলোতে দেখবেন আপনি থাকবেই না, অনেকগুলোতে দেখবেন মাল্টিপল আছে, মানে একটার মধ্যে দেখবেন আপনি যে হাইব্রিড সেল 3টা আছে, আরেকটার মধ্যে নাই, আরেকটার মধ্যে আবার একটা আছে। ঠিক আছে, আপনি দেখবেন আপনি এটা শিওর যে একটা সংখ্যায় বেশি থাকবে অ্যাকচুয়ালি, মোটামুটি, হ্যাঁ, যে একটা আছে, আপনার হিসাব এটাই বলছে অ্যাকচুয়ালি। ওটা টেস্ট করার উপায় আছে, সমস্যা নেই। আপনি কি করলেন, প্রথমে কিছু 96টা ওয়েলস নিলেন, ধরলাম ওয়েলস নেওয়ার পরে আপনি প্রত্যেকটার মধ্যে 10 মাইক্রোলিটার করে স্যাম্পল দিয়ে দিলেন। তো দিয়ে যাওয়ার পরে দেখলেন যে 10 মাইক্রোলিটারের মধ্যে প্রত্যেকটা ওয়েলস কিন্তু একটা করে হাইব্রিড সেল কন্টেন্ট করতেছে, করা উচিত অ্যাকচুয়ালি। ওইটা আমি বলতেছি যে এভরি সেল কন্টেন্টস 10 মাইক্রোলিটার সলিউশন অ্যান্ড 1 সেল। ঠিক আছে, এটা করা উচিত। এখন আপনি বুঝবেন কেমন যে 1 সেল আছে কি নাই, বা একটার মধ্যে যে নাই, এটা আপনি বুঝবেন কিভাবে? তখন আপনি কি করবেন, উইচ অ্যান্টিজেনটা
যে অ্যান্টিজেনের বিরুদ্ধে আসলে এত কিছু হলো, বিএসএল অ্যাক্টিভেটগুলো হলো, ওই অ্যান্টিজেনটা আপনি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিবেন। ধরেন অ্যান্টিজেন তাহলে এক্স অ্যান্টিজেন আমরা বুঝলাম, তো আমি কি করলাম, প্রত্যেকটার মধ্যে এক্স অ্যান্টিজেন দিয়ে দিব, প্রত্যেকটার মধ্যে কি দিয়ে দেবো, এক্স অ্যান্টিজেন দিয়ে দেবো। এখন ওই এক্স অ্যান্টিজেনের, দেখেন আমি কি বলতেছি, কথাটা খুবই ইম্পর্টেন্ট, এখন কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে সবগুলো এরকম 96টার মধ্যে যদি আমি এক্স অ্যান্টিজেনটা দিয়ে দিই, তো আপনি পরে দেখবেন যে কিছু কিছু ওয়েলসের মধ্যে এই এক্স অ্যান্টিজেনের বিরুদ্ধে মাল্টিপল অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। কথাটা বুঝেন কিন্তু, এই এক্স অ্যান্টিজেন, এটা কি এক্স অ্যান্টিজেন, এবং এক্স অ্যান্টিজেন কি কন্টেন্ট করে, মাল্টিপল অ্যাপিটপ, মনে আছে তো, মাল্টিপল অ্যাপিটপ। তো কিছু কিছু ওয়েলসে দেখবেন এই এক্স অ্যান্টিজেন দেওয়ার পরে মাল্টিপল অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। মাল্টিপল মানে ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবল রিজন, তাই না, পলিক্লোনাল সিচুয়েশন অ্যাকচুয়ালি, এরকম মাল্টিপল অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে। তার মানে কি, তার মানে এখানে একাধিক সেল ছিল, কি ছিল, একাধিক সেল ছিল, হাইব্রিডোমা সেল, এবং একাধিক সেল বলতে একাধিক অ্যাক্টিভেটেড বিক্লোন সেল, মানে ভিন্ন ভিন্ন সেল, তাই না। কারণ কি হতে পারে, সেটা এই যে হলুদটা ধরতে পারলাম যে এটার বিরুদ্ধে তৈরি হয়েছে, আর এই যে সবুজটা ধরলাম যে স্কোয়ারের বিরুদ্ধে, আর এটা বললাম যে আমাদের ট্রায়াঙ্গেলের বিরুদ্ধে, এরকম আর কি। আবার দেখবেন এই এক্স অ্যান্টিজেনটা কিছু কিছু ওয়েলসের মধ্যে দিলে জাস্ট একই ধরনের অ্যান্টিবডি ফর্মেশন করতেছে, একই ধরনের। ধরেন সবুজ, ধরেন সবুজ কার জন্য, আমি ধরলাম যে ট্রায়াঙ্গেলের জন্য। তার মানে ওই ওয়েলসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আপনি বুঝলেন যে এখানে একটা হাইব্রিড সেলই আছে, কি আছে, একটা হাইব্রিড সেলই আছে। এখন একটা হাইব্রিড সেল মানে কি, এরকম একটা হাইব্রিড সেলই আছে, যে বি এই যে এম। তো একটা হাইব্রিড সেল মানে কি, এম সেলের তো এখানে কোনো কাজ নেই, কারণ এম সেল জাস্ট ওকে কি দিচ্ছে, একটা ইমমডালিটি দিচ্ছে। তার মানে বি সেলই অ্যাকচুয়ালি অ্যান্টিবডি প্রোডাকশন করতেছে। আর বি সেলটা কি, একটা বি সেল এখানে আছে, একটা বি সেল ক্লোনই আছে এখানে, তাই না। এবং সেই বি সেলটা অবশ্যই একটা কোনো অ্যাপিটপের বিরুদ্ধেই তৈরি হয়েছিল, যেমন সেটা ধরলাম যে ট্রায়াঙ্গুলার। এই জন্য কি, সে একটা অ্যান্টিবডি ফর্মেশন করতেছে। এইটা আমাদের সিঙ্গেল সেল, এবং এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর কিছু কিছু ওয়েলস দেখবেন আপনার কিছু তৈরি করবে না, তার মানে এখানে কোনো সেলই ছিল না। এটা হইতেই পারে, গড়ে হইতে পারে না, আপনার ক্যালকুলেশন আপনি করছেন, এবং যার মাধ্যমে আপনি একটা সর্বোচ্চ রেজাল্ট পাবেন, বাট কখনই আপনি অ্যাকুরেট পাবেন না। তো এটা আমি এখানে এটাই বললাম আসলে, যে যখন আপনি এক্স অ্যান্টিজেন দিবেন তখন আপনি সুপার নেটিং টেস্ট করবেন। আচ্ছা, ব্যাপারটা এরকম যে আপনি অ্যান্টিবডিগুলো কিভাবে চেক করবেন, তখন কি করা হয়, যখন এই বি সেলগুলা মানে আপনার মিডিয়ামের সহায়তায় অ্যান্টিবডি ফর্মেশন করবে, সেটা কোথায় থাকবে, কারণ তো সলিউশনে থাকবে না। ওই সলিউশনটা আমরা কি বলি, সুপার নেটেন্ট, ঠিক আছে। ওই সলিউশনটাকে যখন আপনি বের করবেন, বের করে নিয়ে আপনি কিছু মেথড আছে, যেমন এলিসা মেথড, সামনে আলোচনা করবো আমরা এগুলো নিয়ে, ইমিউনো অ্যাসে মেথড, এগুলো মেথডের মাধ্যমে আপনি দেখবেন যে অ্যান্টিবডিগুলো কিরকম আসলে, সিম্পল একটা ব্যাপারটা। তখন আপনি দেখবেন তিন ধরনের রেজাল্ট, কিছু সিঙ্গেল সেল আছে, কোনোটা তো নো সেল, আর কোনোটাতে মাল্টিপল সেল আছে। তা আপনি কাকে বাছাই করবেন, সিঙ্গেল সেলগুলোকে বাছাই করবেন। তো অনলি সিঙ্গেল সেল ট্রান্সফার ধরলেন, আমি ধরলাম যে 96 সেল থেকে 24টা এরকম ওয়েলস পাইলাম, যেগুলোর মধ্যে সিঙ্গেল সেল আছে, সবগুলোর মধ্যে কি আছে, সিঙ্গেল সেল আছে। তারপর না ভুল হইতেই পারে, মানে আপনি ধরেন যে ভুল ক্রমে আপনি 24টার মধ্যে দেখলেন যে কিছু দু একটা এমন থাকবে যেগুলোতে ডাবল সেল আসে পড়ছে, বা এমন কিছু যেগুলোতে সেল নাই, দু একটা এরকম থাকতে পারে। এটা আসলে ইরোধ থাকবেই, মানে আপনি তো এটা ল্যাব ওয়ার্ক কাজ করতেছেন, তাই না। আর সেল তো আপনার চালের দ্বারা না, যাবে চোখে দেখবেন, এটা একটু ভুল হইতেই পারে। পরবর্তীতে 24 ওয়েলসটাকে আবার একটু রিপিটেড কাজ করবেন, আপনি যা যা করলেন এখন এটাকে আবার একটু রিপিটেশন করবেন। করার পর আপনি 24টা ওয়েলস থেকে আমি ধরলাম যে আরো অর্ধেক করে ফেলেন 12টা ওয়েলস। এই 12টা ওয়েলস এর মধ্যে আপনি এখন শিওর মোটামুটি এখানে প্রত্যেকটার মধ্যে এক ধরনের সেলই আছে, এবং এক ধরনের সেলগুলা এক ধরনের অ্যান্টিবডি ফর্মেশন করবে। এবং তখন আপনি আপনার যেটা দরকার আপনি সেভাবে, এখন ধরেন যে প্রত্যেকটা হলো একই ধরনের বি সেল, মানে ধরেন এইটা হলো আপনার একই ধরনের অ্যান্টিবডি ফর্মেশন করবে, এটাও একই ধরনের অ্যান্টিবডি ফর্মেশন করবে, একই ধরনের, সেটা হতে পারে যে স্কোয়ারের বিরুদ্ধে বা সার্কেলের বিরুদ্ধে। ধরেন আমার যেটা দরকার, ধরেন আপনার ওই যে ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা, ব্রেস্ট ক্যান্সার বাদ দিলাম, একটু পরে আমরা আলোচনা করবো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখানে আমি বললাম যে একই ধরনের একই ধরনের বি সেল ক্লোন আছে। তো বুঝছেন ব্যাপার, আসলে বুঝতে পারছি। পরে এখান থেকে আপনি অ্যান্টিবডির টাইট্রেশন নিয়ে টাইট্রেট করে এটাকে আপনি অ্যাসে করবেন, করার পর দেখবেন এরকম একটা গ্রাফ আসবে, এটা অ্যান্টিবডি গ্রাফ। তখন দেখবেন যে কিছু কিছু অ্যান্টিবডি এরকম ছোটো ছোটো কার্ভ দিচ্ছে এরকম, আর কিছু কিছু অ্যান্টিবডিগুলো একই সিমিলারিটি অনেক বড় একটা রিজন এখানে দিচ্ছে। তার মানে এই অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কি হচ্ছে, বেশি আছে, তাই না। যে পজিটিভ ওয়েলস মানে হলো যেগুলোর মধ্যে একটা করে বিসেল আছে, এটাকে বলতেছি আমরা পজিটিভ ওয়েলস। তো এই পজিটিভ ওয়েলস মিনিং হলো, এই গ্রাফটা আসলে মানে কি আমি একটু বুঝাই, এখানে ব্যাপারটা খেয়াল করেন, যেখানে কিন্তু আপনার প্রত্যেকটার মধ্যে বিসেল ক্লোন একটাই আছে। তো বিসেল ক্লোন যদি একটাই থাকে, তার মানে বিসেল ক্লোন থেকে একই ধরনের অ্যান্টিবডি ফর্মেশন হবে। তারপর আমি বলছি যে এখানে ভুল থাকতেই পারে, বা দেখা গেছে যে এটা এক ধরনের বিসেল ক্লোন, এটা আরেক ধরনের বিসেল ক্লোন হইতেই পারে, এটা, তাই না। কিন্তু আপনি চেষ্টা করবেন সবসময় একই ধরনের বিসেল ক্লোন নিয়ে কাজ করতে। আপনার এই স্টেপগুলো কিন্তু এইভাবে কাজ করে, এই এলিসা মেথড আর ইমিউনো অ্যাসে মেথড। তারপর আপনি কি করবেন, যখন আপনি এটাকে টাইট্রেট করবেন এবং কনসেন্ট্রেশন চেক করবেন, তখন দেখবেন যে এক ধরনের অ্যান্টিবডি খুব বেশি পাওয়া যাচ্ছে, আর বাকিগুলো খুবই ছোট ছোট পিক দিচ্ছে। তার মানে সেগুলো হয়তো কোনো কারণে, যে বললাম না আপনি এত সতর্কতা অবলম্বন করেন, তারপরে কোনো না কোনো কারণে কিছু মিক্সচার অফ অ্যান্টিবডি আসতে পড়তেই পারে, বা কিছু মিক্সচার অফ বিসেল আসা পড়তেই পারে, সেগুলো পিকগুলো দিচ্ছে অ্যাকচুয়ালি।
ঠিক আছে? তো যেইটা সবচেয়ে হাইস্ট পিক দিবে তার মানে ওইটা হলো মনোক্লোনাল অ্যান্টিবডি, কারণ ওই অ্যান্টিবডির সংখ্যা সবচেয়ে বেশি। তার মানে কি ওই অ্যান্টিবডির জন্য করসপন্ডিং বি সেল ক্লোনটা সবচেয়ে বেশি আছে এখানে, ওইটাকে আপনি টার্গেট করবেন। ওইটাকে টার্গেট করে আপনি কি করবেন, আলাদাভাবে নিয়ে যাবেন, নিয়ে ওইটাকে এখন কালচার করবেন। তো ওইটাকে যখন কালচার করবেন তখন কিন্তু সতর্কতা অবলম্বনের কিছু নাই, কারণ ওইটা জাস্ট ওইটাই আছে। এখানে তো মনে করেন আপনার মিক্সচার ছিল, এগুলো তো আপনার মিক্সচার ছিল বিধে আমি সতর্কতা অবলম্বন করছি। যখন আপনি একদম স্পেসিফিকলি অ্যান্টিবডিকে নিয়ে যাবেন বা এই বি সেল ক্লোনটাকে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার কোনো সতর্কতা অবলম্বন করার দরকার নেই, কারণ ওই বি সেল ক্লোন যখন ক্লোন করবে, ক্লোন এক্সপানশন করবে, তখন কিন্তু সে একই ধরনের প্লাজমা সেল তৈরি করবে প্রত্যেকবার, এবং তার ইমর্টালিটি কিন্তু আছে, তাই না? তো এইভাবেই কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডি ফর্মেশন করা হয় ডিউ টু দ্য হেল্প অফ হাইব্রিডোমা টেকনোলজি। আসলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কোথাও কিছু না বুঝলে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এবং আমরা অবশ্যই রেসপন্স করব। এবং নেক্সট ক্লাসটা আরও আমরা দেখবো যে মনোক্লোনাল অ্যান্টিবডি কিছু অ্যাপ্লিকেশন। তো সবাই অবশ্যই, আজকে তো খুবই লেন্দি হয়ে যাবে, তো আমরা ওইটা ক্লাস আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।